নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী শক্তিপত রাজগুরু লেখা একটি খুব সুন্দর ছোট গল্প, মন ছোঁয়া গল্প। গল্পের নাম সঞ্চয়। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার কবিতা পাঠ চ্যানেলটির সাথে যুক্ত হয়ে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প সঞ্চয়। ঘষা কাছের পাটিসান ঘেরা ঘরখানার মধ্যে ম্যাসনেটের ঝকঝকে পালিশ করা দরজা ঠেলে ভিতরে এসে ঢুকছে সুমিতা। পায়ের নিচে নরম গালচে পাতা, ঘরের আলোটা ম্লান, কাছের টেবিলে ছোট শেড দেওয়া বাতি, বাতি থেকে এক ঝলক আলো সীমিত রেখায় ওর সামনের কাগজপত্রগুলোর উপরে এসে পড়েছে। মুখখানা ঠিক দেখা যায় না, পায়ের শব্দ ওঠে না। সুমিতা তবু অফিসার প্রবীর দত্তের সামনে দাঁড়িয়ে থাকে। নতুন বদলি হয়ে এসেছে, শুনেছে ও নাকি খুব কড়া লোক। কি তা দুরস্ত, কেরানিদের জম। ফুট করে তার ঘরেও যাওয়া যায় না, গেলেও তার হুকুম ছাড়া বসবার উপায় নেই। কাজে ডুবে আছেন দত্ত সাহেব। করসপন্ডেন্স সেকশনের একজন সামান্য কেরানি কি এলো গেল তার হিসাব রাখবার সময় নেই প্রবীর দত্তর। সুমিতা ওর দিকে চেয়ে থাকে। এককালে সতেজ বলিষ্ঠ ছিল বোধহয়। মাথার ব্যাকব্রাশ করা চুলে কিছুটা পাক ধরেছে। সুমিতার নিঃশ্বাসের শব্দে যেন ওর ধ্যান ভেঙেছে। চাইবার অবকাশ নেই দত্ত সাহেবের। মা হাত তুলে ইশারায় ওকে বসতে বলে। বসলো সুমিতা। কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে থাকতে। কদিন ধরে শরীরটা ভালো নেই, বেশ ভুগছে। ছুটি চেয়েছিল, কিন্তু নতুন অফিসার আসছেন বলে বড়বাবু ছুটি দিতে চাননি। ওরা যেন জোয়ালে বাঁধা গরু, গাড়ি তাদের টানতেই হবে, নইলে জোর করেও চালাবে। এই দুর্বিষহ বেদনা থেকে মুক্তির পথ পায়নি সুমিতা। অতীতের দিনগুলোর কথা মনে পড়ে। কর্মব্যস্ত পরিবেশ থেকে বহু দূর অতীতের কোনো সবুজ স্মৃতিময় দিনের আলোয় তার মন যেন ফিরে যেতে চায়। টাইপ মেশিনের শব্দ কানে আসে না, টেলিফোনের রিং বাজে না সেখানে, ফাইল চিঠিপত্রের নানা প্রশ্ন জড়ানো জটিলতাও নেই সেই জগতে। আপনি মানে? দত্ত সাহেব ওর দিকে চেয়ে একটু অবাক হন। সুমিতা কোনো স্বপ্ন ভরা জগৎ থেকে চকিতের মধ্যে এই কাজ ঘেরা অফিস ঘরের পরিবেশে ফিরে আসে। অভ্যাস বসে দাঁড়ালো সুমিতা। অফিসারের সঙ্গে কথা বলছে, চোখাচোখি হতে সেও অবাক হয়। এই প্রবীর দত্তকে সে চেনে, অতীতে চিনত। বিচিত্র এক জগতের সন্ধান করেছিল বহু বছর অতীতে সুমিতা সেন আর ওই প্রবীর দত্ত। ও তখন তরুণ, মনে প্রাণে তার যৌবনের উদ্দামতা। সবে বিশ্ববিদ্যালয়ের সীমা ছাড়িয়ে অফিসে ঢুকেছে। সুমিতাকে ভালো লেগেছিল তার। সেদিন সুমিতার মনে অসীম আকাশের মুক্তির সুর। সেই দিনগুলোর কথাই মনে পড়ে সুমিতার। সুমিতা দেখছে প্রবীরকে, তার অনেক দিনের চেনা। হারিয়ে গিয়েছিল প্রবীর। সুমিতা কি যেন বলতে যাচ্ছিল, হয়তো কুশল প্রশ্নই করত, মামুলি দু একটা কথা। সে দীর্ঘদিনের ব্যবধান আজ তাদের মধ্যে কি দুস্তর বাধার প্রাচীর গড়ে তুলেছে। আজ সে সামান্য কেরানি রয়ে গিয়েছে,
আর ফাইল আর চিঠি স্তূপে চাপা পড়ে গেছে সেই সোনালি স্বপ্নমাখা দিন, মনের সুর। প্রবীরাজ পদস্থ অফিসার, আর মাঝখানে ওই কাচের দরজার ব্যবধান, ওটা অনেক কঠিন। দত্ত সাহেব পরক্ষণেই বদলে গিয়েছেন। তার কালো লাইব্রেরি ফ্রেমে চশমার আড়ালে সেই উজ্জ্বল চোখের চাহনি চকিতের মধ্যে বদলে যায়। কণ্ঠস্বরে ক্ষণিকের জন্য একটু কোমলতাও এসেছিল, সেটা তার সাময়িক দুর্বলতা মাত্র। কণ্ঠস্বরও বদলে যায় দত্ত সাহেবের। এই মাসে স্টেটমেন্ট পাঠানো হয়নি, হেড অফিস থেকে ট্রাঙ্কল করেছিল, এটা 3 দিনের মধ্যেই কমপ্লিট করে দেবেন। সুমিতার কদিন ধরে শরীরটা ভালো নেই, কাজও করতে পারছে না ঠিক মতো। অফিস আসা যাওয়ার ধকলটাই বড় হয়ে উঠেছে সব থেকে। বেশ বুঝছে সুমিতা, মনে সেই জোর আর নেই। একদিন যার জন্য জীবনের অনেক সঞ্চয়কে মুঠো মুঠো করে অপচয় করেছিল, অনেক কিছুই মূল্যহীন ভেবে পথের ধুলোতেই মাড়িয়ে এসেছিল, আজ সেই যৌবনের উদ্দামতা কবে ফুরিয়ে গেছে। ভাটার টানে শূন্য নদীর বুকে শুধু জেগে ওঠে থিকথিকে পলি কাদা আর ভেসে যাওয়া বিবর্ণ আবর্জনাগুলোই। ওর জীবনেও এসেছে সেই রিক্ততার বেদনা। সেই দৈন্যটা আজ প্রকট হয়ে উঠেছে হঠাৎ আজকের প্রবীর দত্তের সামনে এসে। খসখস করে ফাইলে কি লিখে দত্ত সাহেব ফাইলটা ওর সামনে ফেলে দিয়ে অন্য একটা ফাইল টেনে নিয়ে দেখতে থাকেন। সুমিতার সামনে দুনিয়াটা কেমন কঠিন প্রাণহীন বলে বোধ হয়। এতদিন তবু কোথাও তার মনের অতলে একটা মধুর স্মৃতির আবেশ লেগেছিল। তার মতো মেয়েদের কাছে ওইটাই বোধ হয় একমাত্র সম্পদ। একদিন একজন তাকে ভালোবেসেছিল, তার দিক থেকেও হয়তো কোনো দুর্বলতা ছিল। দুর্বলতা আজ দীর্ঘদিনের ব্যবধানের কঠিন আবরণে সেটা পরিণত হয়েছিল উজ্জ্বল মুক্তাবিন্দুর প্রদীপ্ত আভা নিয়ে। তাকে ভালোবাসাই বলতো সে। ওসব কথা ভাববার সময় আজ নেই, সব তার হারিয়ে গেছে কঠিন বাস্তবের আঘাতে। ফাইলটা তুলে নিয়ে একটা ছোট্ট নমস্কার করে বের হয়ে এলো। অবশ্য সেই নমস্কারের স্বীকৃতি দেবার প্রয়োজনও বোধ করলেন না দত্ত সাহেব। এমন অনেক নমস্কার তার চারপাশে পড়ে থাকে। এতক্ষণ পর সুমিতার মনে হয় সে ক্লান্ত, পরিশ্রান্ত। কয়েক মিনিট, তবু তবু এই সামান্য সময়টুকু তার মনের অতলে একটা ঝড় তুলেছিল। চেয়ারে বসতেই পাশে রমা দিয়ে এগিয়ে আসে। টাইপ মেশিন ছেড়ে নটবর না টাকের ঘাম মুছতে মুছতে এগিয়ে আসে। হরিপদ বাবু, বুড়ো ঝানু লোক, কৌটো খুলে সাবধানে একটি সাজা পান আলতো করে তুলে নিয়ে নিচের দিকে সামান্য একটু জর্দার ছিট মিশিয়ে মুখে পুরে এখানে এসে জমে। কি বললো সাহেব? নটবর ফাইলটা দেখতে দেখতে বলে। বলেনি, লিখে দিয়েছে। মেজাজ দেখো না, প্লিজ কথাটাও লিখতে জানে না। ওয়াই ডিলে? এক্সপ্লেন, সাবমিট ইন 3 days। লে বাবা, এই গন্ধমাদন 3 দিনে শেষ হয়? রমাদি বলে, তুই জানালি না কেন? সুমিতা বলতে পারে না ওর কথা সে শোনেনি। একটা কঠিন গাম্ভীর্যের মুখোশে নিজেকে সবকিছু থেকে ঢেকে রেখেছে সে। সরিয়ে নিয়ে গেছে অনেক দূরে ওই গজদন্ত মিনারের মধ্যে। হরিপদবাবু বললেন, আবার কৈফিয়ত চাওয়া হয়েছে? ঢের দেখা আছে, দে না, ঘরে বড়ে জড়িয়ে তারপর কি কৈফিয়ত দেয় দেখা যাবে। সুমিতার মাথা যেন ছিঁড়ে আসছে অসহ্য যন্ত্রণায়। তবু তবু কাগজপত্রের মধ্যে ডুবে আছে সে। কোনো কথাই বলতে যাবে না ওই কঠিন মানুষটির কাছে। বিকেলের আলো নামছে, জানালার সামনে দেখা যায় ময়দানের গাছগাছালির মাথায় সেই আলোর আভা।
ঘাসের বুকে মানুষগুলো আনাগোনা করছে। ক্রমশ ট্রামে বাসে ভিড় বাড়বে এইবার। এমনই করে তারাও একদিন ওই ময়দানে সবুজে হারিয়ে যেত। সেদিনের সুমিতাকে আজ ভুলে গেছে সে। তবু ময়দানের গুলমোহর গাছগুলোয় হলুদ ফুল ফোটে, কৃষ্ণচূড়ার ডালে ডালে আসে রক্তিমা বেশ। গাছগুলো তখন এত বড় বোধহয় ছিল না, ওরাও ছিল তরুণ। কঠিন দু একটা ফাইল নিয়ে আলোচনা হতো প্রবীরের সঙ্গে। প্রবীর সবে চাকরিতে ঢুকেছে তখন, লেখাপড়া জানে। ফাইলের কয়েকটা পাতা উল্টে চট করে বুঝে নিতে পারত ব্যাপারটা। লিখুন। সুমিতা ঘাড় কাত করে লিখত। জানলার ফাঁক দিয়ে তার একরাশ কোঁকড়ানো চুলে সুন্দর পুরুষ্টু গালে এসে পড়ত রোদের ঝকমকে আলো। মাঝে মাঝে পেন রেখে সে ডাগর কালো চোখ তুলে চাইত তরুণ প্রবীরের দিকে। কি পয়েন্ট ভাবছে প্রবীর। তার সামনে আইনের সব ফাঁকগুলো অতি স্পষ্টভাবে চোখে পড়ত। হাসত সুমিতা। তোমার নজর খুব তীক্ষ্ণ। চমকে উঠত প্রবীর। মানে? ওর মনের কোণে কোথায় একটা সুর উঠত। এইখানে এসে ওই মেয়েটিকে তার ভালো লেগে যায়। এই ভালো লাগাটা আকস্মিক নয়, তিলে তিলে প্রতিদিনের মেলামেশার মধ্যে সুমিতার মাধুর্যকে অনুভব করেছে প্রবীর। মেস আর অফিস, তার জীবন এই একঘেয়েমির মধ্যে সীমিত। এতদিন পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিল প্রবীর। সামান্য মধ্যবিত্ত ঘরের ছেলে, বাড়ি কোন দূর মফস্বলে। সে বাড়ির জন্য তার কোনো আকর্ষণ নেই। ছেলেবেলাতেই মাকে হারিয়েছিল, বাবা তারপর বিয়ে থা করেছেন। তিনি সেই নতুন সংসার নিয়েই ব্যস্ত। তার জন্য ছেলের দিকে চাইবার সময়ও তার ছিল না। মাঝে মাঝে কিছু টাকা পাঠাতেন, সেও সামান্য। প্রবীর নিজে এই টিউশনি করে খেটে খুঁটে পড়াশুনো করেছিল, কৃতি ছাত্রও ছিল। তাই এখানে এসে পরীক্ষা দিয়ে চাকরিটা পায়। এতদিন জীবনের কাঠিন্য আর মানুষের মনের স্বার্থপর দিকটাকেই দেখেছিল সে। শূন্য জীবনে বাড়ির সঙ্গে সম্বন্ধ নেই, মেসেই থাকে। আর মাঝে মাঝে বাবার অভাবের ইতিহাস নিয়ে দীর্ঘ চিঠিগুলো আসে। শেষের লাইনটায় কি লেখা থাকে তা জানে প্রবীর। কিছু টাকা পাঠাও, ওইটাই তার কাছে মূল কথা হয়ে উঠেছে। ওইটুকু ছাড়া মানুষের মাঝে আর কোনো সম্পর্ক থাকতে পারে তা জানতো না। হঠাৎ এমনই দিনে সে দেখেছিল সুমিতাকে। তার জীবনের সেই ধারণা আর চিন্তাগুলো কেমন যেন ধীরে ধীরে বদলে যেতে লাগলো। অফিসের পর দুজনে কোনো কোনো দিন বের হতো ওই ময়দানের দিকে। সুমিতার কলকণ্ঠে সুর ওঠে, ও যেন মুক্ত বিহঙ্গের মতো প্রাণময়। নেউদার কাছে এসেছে নতুন পাতা সমারোহ। মেঘমুক্ত আকাশের বুকে ছেঁড়া মেঘের ভেলায় রঙিন পাল উঠেছে। প্রবীর জানতো না জীবনের কোনো এক কোণে এত মাধুর্য লুকোনো আছে। প্রবীর বলতো, এবার পার্ট 1 পরীক্ষাটা দেব, তুমিও পড়াশুনো করো। হাসতো সুমিতা। হাসলে ওর নিটোল গালে দুটো টোল ফুলে ওঠে। চোখের কালো তারায় ঝিরিক তোলে সেই হাসির আভা। শোনায় সে, আহা, দিনরাত তোমার ওই পড়া আর পড়া, পরীক্ষার আইনের বই নিয়ে কাটে বুঝি। প্রবীর একটু থেমে যায়। সুমিতারা এমনি, জীবনের আসল প্রয়োজনের দিকে ওদের নজর নেই। প্রজাপতির মতো রঙিন পাখনা মেলে হাওয়ায় ভর করে দিয়ে ওরা উড়ে উড়েই খুশি থাকে। কঠিন নগ্ন অভাবকে হয়তো দেখেনি। প্রবীরের কাছে মেয়েদের এই দিকটার খবরও ঠিক জানা ছিল না। তবু বলে সে, এটারও তো দরকার আছে সুমিতা, বাঁচতে গেলে এও চাই। চাই, ওই শুকনো বই আর আইন নিয়ে তুমি ডুবে থাকো। দিনের সেই স্বপ্ন রঙিন মুহূর্তগুলো ধীরে ধীরে আঁধারে হারিয়ে যায়। সন্ধ্যা নামে,
ইডেনের দেওদার কাছে ফিরে এসেছে ঘরছাড়া পাখিগুলো। আকাশে ফুটে ওঠে দু একটা ভীরু সন্ধ্যা তারা চাহনি। সুমিতাও তেমনি বিস্তৃতির আঁধারে হারিয়ে যেতে চায়, ভুলে যেতে চায় তার বাড়ির কথা। সেই অন্ধকারে একতলা বাড়ির এঁদো দুখানা ঘরে তার বিধবা মা, ভাই বোনেদের কথা। প্রবীরকে কেন্দ্র করে তার মনের অতলে একটা মিষ্টি সুর ওঠে। রঙিন কল্পনার ছবি আঁকে তার এতদিনের নিঃসঙ্গ মন। খবরটা হাওয়ায় ভেসে আসে অফিসে। ওরা যেন তাদের দিকে ওঁত পেতে বসেছিল। দু একজনের মুখে চোখে কৌতুকের হাসি। রমাদিও শুনেছে ওদের দুজনের নামে দু একটা চাপা ফিসফাস কথা। বুলা সেনকে ওরা সবাই এড়িয়ে থাকতো। বুলডগের মতো চেহারা, গোলগাল মুখ। রিটায়ারিং রুমে সেদিন ঢুকেছে সুমিতা। বুলাদি ভারী গলায় বলে, এইসব কি শুনছি সুমিতা? একজন মেয়ে সম্বন্ধে এইসব কথা উঠলে ওরা ভাববে আমরা সবাই তেমনই। বুলাদির বিয়ে হয়নি, বয়স 40 পার হয়ে গেছে, সারা দেহের বিশাল আয়তন, তবু সাজ পোশাকের বাহার তার কমেনি। অবসর পেলেই ব্যাগ থেকে উল বের করে বুনতে থাকে। মেয়েরা বলে, বুলাদির একটা সোয়েটারে 3 গুণ উল বেশি লাগে কিনা, তাই একটা বানাতেই কেটে যায় সারা বছর। এমনই কর্কশ কথাবার্তা। সুমিতা চুপ করে থাকে। বুলাদি বলে, ওই প্রবীর যদি তোমাকে বিরক্ত করে বলো, ওকে ঠান্ডা করে দেবো। বুলাদিকে সেও ভয় করে। এর আগে ছেলেদের সঙ্গে একাধিকবার সে ঝগড়া করেছে। প্রবীরকেও হয়তো কড়া কথাই শোনাতে পারে, অপমানও করতে পারে। কি লজ্জার কথা হবে তাহলে, ভাবতেও পারে না সুমিতা। তাই বলে, না না, ও আমাকে বিরক্ত করবে কেন? মুলাদি বলে, ঠিক আছে, বুঝলে, মেয়েদের নৈতিক চরিত্রই আসল কথা। মুলাদি উঠে বের হয়ে যায়। সুমিতা চুপ করে কি ভাবছে। এ নিয়ে এমনই অপমান সইতে হবে তা ভাবেনি সে। প্রবীরকেও সেই সব জঘন্য নীচতার মধ্যে নামিয়েছে। তবে কথাটা ভাবতেও ভালো লাগে। ওদের দুজনের মধ্যে কোথায় একটা নিবিড় আত্মীয়তা গড়ে উঠেছে বোধ হয়। তার চরম পাওয়াকে হিংসা করে ওরা। সুমি, রমাদির ডাকে ফিরে চাইল সে। রমাদি বিবাহিতা, ছেলেপুলে আছে, স্বামীকেও দেখেছে সুমিতা। রমাদি জীবনে সুখী হয়েছে, তাই বোধ হয় ওর ব্যবহারে সেই মাধুর্যই ফুটে ওঠে। রমাদির দিকে চাইল সুমিতা। রমাদি বলে, যদি আপত্তি না থাকে ঘরই বাঁধ তোরা। সুমিতা চমকে ওঠে। তার মনের অতলে কোথায় যেন অন্য স্বপ্ন রয়ে গেছে। সে তো ভালোবাসতে চায়নি ওই প্রবীরকে, ভালোবেসেছিল অন্যজনকে। আজও তারই পথ চেয়ে আছে। প্রবীরের মধ্যে সেই দূরের মানুষটির ছবি যেন দেখেছিল সে, তাই মিশেছিল। তার একক নিঃসঙ্গ জীবনের দৈনকে ক্ষণিকের জন্য ভুলতে, কিন্তু জড়িয়ে পড়তে চায়নি সে, আজও চায় না। সেই কথাটাই যেন মনে পড়ে আমাদের কথায়। চন্দনকে সে ভোলেনি, তাকেই একান্তে চেয়েছিল, তাকেই একান্তে চেয়েছিল সে। আজও তার পথ চেয়েই আছে সুমিতা। চন্দন ফিরবে বোম্বে থেকে। নিজের অজান্তেই মস্ত ভুল করে চলেছে সুমিতা। সেই কথাটাই যেন স্মরণ করিয়ে দিয়েছে ওই রমাদি। শিউরে ওঠে সুমিতা। না না, তা হয় না রমাদি, এসব তেমন কিছুই নয়, বিশ্বাস করো তুমি। রমাদিও অবাক হয়েছিল, বোধহয় বিরক্ত হয়েছিল, তবু স্থির কণ্ঠে বলে, তাই বুঝি? সুমিতা নিজেকে সরিয়ে আনতে চেষ্টা করেছিল ওই প্রবীরের কাছ থেকে। প্রথম আবিষ্কার করে সুমিতা তার অজান্তে
বেশ কিছু দূর সে এগিয়ে গেছে। তাই বিকেলে সেই দেখা করার অভ্যাসটাকে ছাড়তে তার কষ্ট হয় রীতিমতো। ছুটির পর দেখেছে প্রবীর দাঁড়িয়ে আছে ওপাশের গেটে। জোর করে নিজেকে ওই মেয়েদের ভিড়ে মিশিয়ে সে বাইরে নিয়ে যায়। নিজেরও কষ্ট বোধ হয় সুমিতার। এই লুকোচুরি খেলাটা প্রবীরেরও অসহ্য মনে হয়। তাই সেদিন কার্জন পার্কে ওকে একলা দেখে এগিয়ে যায়। সুমিতা! এ যেন পাখির কাছে মুক্ত আকাশের আহ্বান। চকিতের জন্য চমকে ওঠে সুমিতা। না না, এ খেলায় সে মাতবে না, সাড়া দেবে না ওর ডাকে। এর মধ্যে কয়েকদিন প্রবীর কাজে অকাজে তার সেকশনে এসেছে, কথা বলবার চেষ্টা করেছে, এড়িয়ে গেছে সুমিতা। সুমি! প্রবীরকে হেরাতে তবু পারেনি সে। চুপ করে এগিয়ে এসেছে তার সঙ্গে। প্রবীরের কাছ থেকে এই কথা শুনবে আশা করেনি সে। রমাদি কিন্তু এমনি একটা আভাস তাকে দিয়েছিল, সে কথায় সায় দিতে পারেনি সে। তার মন অন্য কাউকে তখন অনুসন্ধান করছে, চন্দনের পথ চেয়ে আছে। বোম্বেতে পড়ছে এমএসসি, এমটেক। যাবার আগে কথা দিয়েছিল সুমিতা, সে তার পথ চেয়ে থাকবে। নাম করা কৃতি ছাত্র চন্দন, তার তুলনায় প্রবীর তেমন কিছুই নয়, অতি সাধারণ একজন কিরানি মাত্র। সন্ধ্যা নামছে গাছগাছালির মাথায়। ময়দানের বুকে ধোঁয়ার জমাট আস্তরণ। সব ভাবনাগুলো তেমনি অস্পষ্টতার অতলে তলিয়ে যায়। প্রবীর বলে, ঘর বাঁধতে দোষ কি সুমিতা? আমাকে বিশ্বাস করতে পারো। সুমিতা জবাব দেয়নি। কয়েক মাসের পরিচয় নিয়ে এমনই একটা পরিণতির কল্পনা সে করেনি। সুমিতা ওর দিকে চাইল। প্রবীরের মুখে চোখে কি ব্যাকুলতা। জীবনে কিছুই পায়নি সুমিতা, আজ সব পেতে চাই সুমিতা। তোমার কাছে তাই এই কথা বলছি আজ। কার পায়ের শব্দে চমকে ওঠে সুমিতা। এতক্ষণ কাগজপত্রের মধ্যে ডুবেছিল সুমিতা। জরুরি সেই স্টেটমেন্ট নিয়ে হিমশিম খাচ্ছিল, কোনো কথাই মনে রাখেনি। অফিসের আবহাওয়া গরম, কিছুদিন আগে স্ট্রাইক হয়ে গেছে। কর্তৃপক্ষ সুযোগ খুঁজছেন কি করে বেয়ারা কর্মচারীদের সাহায্য করা যায়। সামান্য ভুল ত্রুটির জন্য মার্জনা নেই। সুমিতাও বিপদে পড়েছে। এই ছন্নছাড়া জীবনের অন্ধকারের মাঝে অতীতের সেই ক্ষণিক দেখা আলোটুকুর কথাই ভাবে সেই কারণে। আজ সব তার হারিয়ে গেছে। যে কাজ, যে জীবন থেকে মুক্তি পেতে চেয়েছিল, সেই জীবনই পাকে পাকে তাকে জড়িয়েছে। আজ সে একাই। দ্রুত শব্দে মুখ তুলে চাইল। দেখে অফিসার প্রবীর দত্ত চেম্বার থেকে বের হয়ে যাচ্ছে, লম্বা লম্বা পা ফেলে চলেছে। সারা অফিস প্রায় ফাঁকা। সন্ধ্যা হয়ে গেছে, শীতের সন্ধ্যা। এখনো তার কাজ অনেক বাকি। আজ প্রবীর দত্ত তার দিকে ফিরেও চাইল না, বোধহয় ওকে সে চেনেও না। শীতের সন্ধ্যা নেমেছে। এমনই এক সন্ধ্যায় ময়দানের সেই তারাজলা আকাশের নিচে যে প্রবীর দত্তকে দেখেছিল, ও আজ সে নয়। তবে বদলে তো গেছে সমিতাও। কি রে, এখনো বাড়ি যাসনি? রমাদি ওকে দেখে এগিয়ে আসে। দুজনে মাঝ রাস্তার দিকে এগিয়ে যায়। আজ আপিসে ওই দত্ত সাহেবের গর্জন সেও শুনেছে। রমাদির মাথার চুলে পাক ধরেছে। দীর্ঘ 20টা বছর পার হয়ে গেছে তারও এই অফিসেই। বসন্ত শেষ হয়ে গেছে, এবার এসেছে গ্রীষ্মের নিঃস্বতা। সুমিতা জবাব দেয়, এই যাচ্ছি, কদিন খুব কাজ পড়েছে। রমাদি বলে, প্রবীর দত্তকে তো আগে চিনতিস, বল না অন্য কোনো হালকা কাজের জায়গায় বদলি করে দিক তোকে। সুমিতা জবাব দিল না, একটু হাসলো মাত্র। ওর বাস এসে গেছে,
সুমিতা উঠে পড়ল। রমাদির এই কথাগুলোকে যেন এড়াতে চেয়েছিল সে। অতীতে সেই কথাগুলো ওদের কাউকেই জানায়নি সুমিতা, জানাতে পারেনি, চায়ও নি। কথাগুলো তার একান্ত নিজের জীবনের ব্যর্থতাই হয়ে থাক। অনেক ভুলের মাঝেও সে আর একটা ভুল, অনেক শূন্যতার বেদনার মাঝে সেটা আর একটু অনুভূতি মাত্র। চন্দন ছিল তার কাছে বড়, তাই বোধহয় সেদিন প্রবীর দত্তের ডাকে সে সাড়া দিতে পারেনি। চন্দন পুনায় ভালো চাকরি পেয়েছে, চিঠিও দিয়েছিল তাকে। সুমিতার মনের অতলে পাহাড় ঘেরা একটা দূর শহরের স্বপ্ন। বহু পথ পেরিয়ে পশ্চিমঘাট পর্বতের একটি শৈল শহর। ছোট্ট নদীটা বয়ে গেছে তার নিচে দিয়ে। ছায়ানীল পাহাড়ের শীর্ষে ভবানী মন্দির, তারই নিচে সবুজ ছায়া ঘেরা একটি বাংলো। এই কাজ, এই ঘিঞ্জি কলকাতার 10টা 5টা যুদ্ধ, এসব থেকে নিষ্কৃতি পাবে সে, চলে যাবে দূরে, তারই প্রতীক্ষা করছিল যেন। প্রবীরের ডাক শোনবার অবকাশ, মানসিক প্রস্তুতি তার ছিল না। প্রবীরকে তাই জানিয়েছিল সেদিন, ওটা আমার পক্ষে সম্ভব নয়। চমকে উঠেছিল প্রবীর। রাতের অন্ধকারে একটা পাখি আর্তনাদ করে উঠেছিল বাগানের দেওদার গাছের মাথায়। তারাগুলোর দীপ্তি ম্লান হয়ে এসেছিল। সুমিতা কি যেন বলতে চেয়েছিল, কিন্তু প্রবীর তা শোনেনি। ওর মুখে চোখে কি বেদনা আর অপমানের কালো ছায়া। উঠে চলে গিয়েছিল প্রবীর। ও কথা আর কাউকে জানায়নি সুমিতা। নিজের মনে সেদিন হেসেছিল। চন্দনের তুলনায় ওই প্রবীর দত্ত অনেক সস্তা। ও শুধু আইনের বই, ফান্ডামেন্টাল রুল নিয়ে দুনিয়াকে ভরিয়ে রেখেছে। তাকে নিয়ে ঘর বাঁধার ছবি কল্পনা করে মনে মনে হেসেছিল সুমিতা। ছেলেরাই অমনি, দুদিন মিশলেই অনেক কিছু ভেবে নেয়। মাছটা ময়দানের পাশ দিয়ে ছুটে চলেছে। রাতে ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে। গাছের মাথায় জমাট কুয়াশার সাদা ধোঁয়াটে আস্তরণ। দূরে দূরে নিঃসঙ্গ দু একটা আলো জ্বলছে। সেগুলো ম্লান, জ্যোতিহীন, বিবর্ণ, নিষ্প্রভ। কতগুলো বছর কেটে গেছে, জীবনের চারিপাশে সব সবুজ মুছে গেছে, ব্যর্থ হয়ে গেছে স্বপ্ন দেখা। সুমিতা হেরে গেছে, হারিয়ে গেছে তার সবকিছু। চন্দনকে মিথ্যাই বিশ্বাস করেছিল সে। পুনায় চাকরি পেয়ে সেইখানে কোন এক অধ্যাপিকাকে বিয়ে করে বসবাস করছে, বাংলাদেশে আর ফেরেনি। প্রবীর দত্ত সেদিন জুনিয়র অফিসার হয়ে বদলি হয়ে গেছে জব্বলপুরে। কালো আঁধার করা গাছগুলো ময়দানে দাঁড়িয়ে আছে। নির্জন রেড রোডের ধারে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক জীবনের অনেক হাসি কান্নার সুর শুনেছে। অফিস স্টেটমেন্ট, ফাইলের স্তূপ, 10টায় হাজিরা দিতে না পারলে লাল কালির ঢাড়া, এই নিয়ে সুমিতার জীবন। নিজের বলতে কিছুই নেই। একদিন অনেক কিছু চেয়েছিল, স্বপ্নও দেখেছিল, তাই বোধহয় ভুল করেছে, ভুলের পর ভুল, ভুলের পর ভুল করেছে আর ঠকেছে। হঠাৎ চোখে পড়ে ওর পাশের সিটে বসে থাকা দুজন ছেলে মেয়ের দিকে। হাসছে মেয়েটি, দু চোখে তার কি স্বপ্ন আর কামনা। একটা নিটোল হাত রেখেছে ছেলেটির হাতে। সুমিতা চোখ ফিরিয়ে নিল। ঠান্ডা কনকনে হাওয়া আসছে জানলা দিয়ে। বাইরে আধার জমাট শূন্যতা। তার জীবন এমনই শূন্য, এমনই বেদনাময়, নিঃসহায়, বিবর্ণ। দিনগুলো হারিয়ে গেল, সব যৌবনের দিন, স্বপ্ন দেখার বেলা। মিষ্টি হাসি শব্দ উঠছে, ছেলেটি হাসছে, মেয়েটির দু চোখে তারই আভা। ওই যৌবনের দিন,
সেই তরুণ একটি কামনা ব্যাকুল মন আজ তো হারিয়ে গেছে। তবু বেঁচে আছে সেই বিবর্ণ স্মৃতিমুখর ঝরা পাতার ব্যর্থ সঞ্চয় কুড়িয়া। যৌবন মরেনি, যৌবন মরেনি। সুমিতাই সেই সব পাওয়ার জীবন থেকে নিদারুণ বেদনা নিয়ে নির্বাসিত হয়েছে। মাছটা নিষ্করুণ আধারের বুকে ছুটে চলেছে তার অভ্যস্ত পথে, যান্ত্রিক শক্তিতে। মানুষও তবু অমনি অর্থহীন ভাবে চলে, শুধু ধুঁকে ধুঁকে চলে অন্তহীন সেই বন্ধুর পথ বেয়ে। সুমিতাও তাই চলছে। লক্ষ্যপথ তার সামনে নেই, জানাও নেই। প্রবীর দত্ত, প্রবীর দত্ত অনেকদিন আগেই বিয়ে থা করেছে, ঘর সংসার পেতেছে, হয়তো সুখীও হয়েছে তার বিবাহিত জীবনে।